স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়ের সাথে সাথে অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে, তাই পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পুলিশের শিক্ষানবিশ পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান। জঙ্গিবাদ সন্ত্রাসের উৎপাত ঘটে, পুলিশ দক্ষতার সাথে ব্যবস্থা নেয় এবং সেজন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছি। স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন বিশেষায়িত পুলিশ আমরা গড়ে তুলি। আমরা এয়ারপোর্টের জন্য সেখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, কক্সবাজারের রোহিঙ্গা প্রায় 11 লক্ষ রোহিঙ্গা সেখানে আশ্রয় নিয়েছে। সেই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য আমরা সেখানে 2টি আর্ম পুলিশ ব্যাটালিয়ন গঠন করে দিয়েছি। নারী আর্ম পুলিশ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে এবং আপনারা জানেন যে নারীদের পুলিশে যোগ দেওয়াটা এটা জাতিপিতা স্বাধীনতার পরপরই শুরু করেছিলেন। এখন ব্যাপকভাবে তারা অবদান রেখে যাচ্ছে, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলের পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনী দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে এবং বিশেষ করে আমাদের মহিলা পুলিশের ভূয়সী প্রশংসা আমরা শুনতে পাই। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে একে একে সামনে এসেছে স্বাস্থ্য সেবার ভঙ্গুর দশা। আইসিইউ, অক্সিজেন, হাসপাতালের শয্যা সংকট সহ প্রশ্ন ওঠে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রয়োজন অনুযায়ী সংকটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। করোনা মোকাবেলা নিয়ে কোভিড জাতীয় কমিটির সদস্যরা সন্তুষ্ট হলেও দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখনও সন্তুষ্ট নন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় হাসপাতালগুলোর আইসিইউ নিয়ে। সেই সাথে মাস্ক, পিপিই সহ একের পর এক দুর্নীতির গল্প সামনে আসতে থাকে। সব মিলিয়ে করোনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের স্বাস্থ্যসেবার বেহাল দশা। স্বাস্থ্য অধিদপ্তরের এপ্রিল ও ডিসেম্বর মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলে করোনা চিকিৎসা প্রাপ্ত ঢাকা মহানগরের আইসিইউ ছিল 11টি, চট্টগ্রামে 10টি, সারা দেশে মোট আইসিইউ ছিল 148টি। নভেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা দাঁড়ায় ঢাকায় 316টি, চট্টগ্রামে 39টি, সারা দেশে মোট 566টি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশেই শুধুমাত্র আইসিইউ রয়েছে 211টি, অর্থাৎ এপ্রিলের চেয়ে আইসিইউ সংখ্যা বেড়েছে 5 গুণ। সেই সাথে চলমান রয়েছে প্রতিটি জেলার সদর হাসপাতালের 10 শয্যার আইসিইউ নির্মাণ কার্যক্রম। আইসিইউ বাড়ানো যাবে না, আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আমরা দাঁড়াইতে পারি। কোভিড জাতীয় কমিটির সদস্য ডাক্তার আজিজ বলছেন, হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন সরবরাহ সহ উন্নতি হয়েছে বেশ কিছু দিকেই। সরকারের 3000 কোটি টাকার যে প্রজেক্ট, প্রত্যেকটি সদর হাসপাতালে 10 বেডের আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং কয়েকটি সদর হাসপাতালে সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে দেশের প্রান্তিক পর্যায়ে মূল স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ফ্রন্টলাইনারদের প্রণোদনা প্রদান সহ এখনো অনেক কাজ অসমাপ্ত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুর্নীতি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি। টেস্ট বান্ধব পরিবেশ তৈরি করে টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য তেমন কোনো সক্রিয় উদ্যোগ নেওয়া হয়নি। শুধু কোভিড-19 মোকাবেলায় শেষ কথা নয়, এর সাথে শহর থেকে গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ভাইরাস দূষণের কারণে বন্ধ রয়েছে করোনা নমুনা পরীক্ষা। জেলার একমাত্র ল্যাবে পরীক্ষা বন্ধ থাকায় সংগৃহীত নমুনা পাঠানো হচ্ছে ভোলা ও ঢাকায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়ভাবে মেশিন দূষণমুক্ত করার চেষ্টা চলছে। এতেও দূষণমুক্ত না হলে সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পিসিআর মেশিনটি দূষণমুক্ত করা হবে। এতে প্রায় সপ্তাহখানেকের জন্য হাসপাতালটিতে বন্ধ থাকতে পারে করোনা নমুনা পরীক্ষা। রাহাত খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে 389টি নমুনা পরীক্ষার জন্য জমা হয়। এর মধ্যে 188টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। হঠাৎ পিসিআর ল্যাবে ভাইরাস দূষণ লক্ষ্য করেন কর্মরত স্বাস্থ্যকর্মীরা। স্থানীয়ভাবে মেশিনটি দূষণমুক্ত করার চেষ্টা চলছে। এতে সম্ভব না হলে সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মেশিনটি দূষণমুক্ত করা হবে। পুনরায় করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করতে 2 থেকে 7 দিন সময় লাগতে পারে।
থরো একটা ক্লিন হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে, সেই কাজগুলো চলছে আমাদের। সেটা চলার পরে আমরা ইনস্ট্রুমেন্টগুলো চেক করব। যদি ইনস্ট্রুমেন্টে কোনো সমস্যা পাওয়া যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর যদি ইনস্ট্রুমেন্টে সমস্যা না হয় সেই ক্ষেত্রে থরো ক্লিন 2-3 দিন চালানোর পরে আমরা হয়তো ডিসিশন নিতে পারবো। এদিকে বরিশাল পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ থাকায় সংগ্রহীত নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়। বিদেশগামীদের নমুনা জরুরি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ভোলার পিসিআর ল্যাবে। এখন থেকে কিছু কিছু নমুনা এরকম ভোলায় পাঠানো হবে, আবার কিছু কিছু ঢাকায় পাঠানো হবে। রুম এবং মেশিনের বিভিন্ন অংশ ক্লিন করার পরে আমাদের যদি পজিটিভ রেজাল্ট আসে, রেজাল্ট ঠিকমতো যদি আসে, তাহলে আমরা বুঝবো যে ক্লিন হয়ে গেছে। এর আগে গত 3 ডিসেম্বর মেশিনটিতে ত্রুটি দেখা দেয়। করোনা পরীক্ষার জন্য গত বছরের 9 এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাব চালু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের পর এবার ভারতের স্বাস্থ্য বিভাগ জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিল অক্সফোর্ডের এবং দেশটির নিজস্ব করোনা ভ্যাকসিন। জরুরি ব্যবহারের জন্য এই অনুমোদন দেওয়া হয়। ধারণা করা হচ্ছে এখন খুব শীঘ্রই ভারত জুড়ে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। এদিকে যুক্তরাজ্যে গেল মাসে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের প্রয়োগ শুরুর পর শনিবার অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান পৌঁছে দেওয়া হয়েছে দেশটির বিভিন্ন হাসপাতালে। এই অবস্থার মাঝেও কমেনি সংক্রমণের মাত্রা। সারা বিশ্বে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 5,49,000-এর বেশি মানুষ, জানিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,49,00,000। আর একদিনে 8,140 জন মানুষের মৃত্যু সহ মোট প্রাণহানি হচ্ছে 18,43,000-এর বেশি মানুষের। দর্শক, গুলশানে ব্রিফ করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। কঠিন হয়ে পড়ে। তফাৎটা কোথায়? আমেরিকাতে দেখেন এত কিছু, ট্রাম্পের এইরকম ভয়ঙ্কর ভাবে তার আগ্রাসন এবং মানুষের সমর্থন বিশাল একটা, খেয়াল করে দেখবেন, কম না। সেখানেও কিন্তু আমেরিকান ডেমোক্রেসি টিকে গেল একমাত্র তার ইনস্টিটিউটগুলোর জন্য, তার যে ইনস্টিটিউশনস, তার যে সিস্টেম, সেই সিস্টেমের কারণে তার গণতন্ত্র টিকে গেল। আজকে রিপাবলিকানরা পর্যন্ত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে ট্রাম্প ভুল করছে, কারণ সেখানে গণতন্ত্র আছে বলেই সেটা সম্ভব হচ্ছে। আমরা জানি যে সারা পৃথিবীতে এখন আপনার গণতন্ত্রের একটা দুঃসময় যাচ্ছে, কিন্তু এই মার্কিন নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা আশাবাদী হয়ে উঠেছি যে আবার গণতন্ত্র তার আগের জায়গায় ফিরে আসতে সক্ষম হবে। বাংলাদেশও তাই হবে। থ্যাংক ইউ। গুলশানের ব্রিফিং আমরা সরাসরি যুক্ত ছিলাম। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আছে। উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে তার পরিবার। এছাড়া সৈয়দ আশরাফ ফাউন্ডেশনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 2019 সালের 3 জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অবশেষে কর্ণফুলী রেল কাম সড়ক সেতুর উচ্চতা সংক্রান্ত জটিলতার নিরসন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বিআইডব্লিউটি এর দাবি অনুযায়ী সেতুর নতুন উচ্চতা নির্ধারণ করা হয়েছে 12.2 মিটার। এতে সেতু নির্মাণে ব্যয় বাড়বে প্রায় 3 গুণ। অর্থায়নের বিষয়ে দক্ষিণ কোরিয়ার দাতা সংস্থা ইডিসিএফ এর ছাড়পত্র পেলেই শুরু হবে নির্মাণ কাজ। নয়নবুরা জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথমে কর্ণফুলী রেলকাম সড়ক সেতুর উচ্চতা 7.2 মিটার নির্ধারণ করে বাংলাদেশ রেলওয়ে। এতে আপত্তি তোলে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সংস্থাটির দাবির প্রেক্ষিতে সেতুর নতুন উচ্চতা নির্ধারণ করা হয়েছে 12.2 মিটার। 7.2 মিটার উচ্চতায় সেতুটি নির্মাণ করতে খরচ ধরা হয়েছিল 2,000 কোটি টাকা। 12.2 মিটার উচ্চতায় করতে গেলে সেতুর মোট ব্যয় দাঁড়াবে 6,000 কোটি টাকায়। প্রকল্প পরিচালক বলছেন, দক্ষিণ কোরিয়ান দাতা সংস্থা ইউডিসিএফ এর সাড়া পেলেই দ্রুতই শুরু হবে নির্মাণ কাজ। সিদ্ধান্ত চেঞ্জ হওয়ার জন্য এখন কস্ট বাড়বে। এর অর্থায়ন তারা কতটুকু করতে পারবে সেটা তারা $100 মিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। আমি যতটুকু জানি কোরিয়ান ইডিসিএফ অর্থায়নে এটি বাস্তবায়ন হবে। এটা যত দ্রুত সম্ভব আধুনিক এবং একটা ফাংশনাল একটা সেতু, রেলপথ এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত, এটা আমরা দাবি জানাই অবশ্যই।
সেতু নির্মাণে জটিলতা নিরসনের খবরে খুশি স্থানীয়রা, আর দ্রুত নির্মাণ কাজ শুরু করার দাবি স্থানীয় সাংসদের। অনেক ঝুঁকিপূর্ণ, ভাঙ্গা আছে, এখানে গাড়ি চাকা সময় এক্সেল ভেঙে যায়। এটা বড় হওয়ার জন্য এমার্জেন্সি ব্রিজটা করার প্রয়োজন। কোনো আমলাতান্ত্রিক কারণে এটা বাধাগ্রস্ত যায় না, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। প্রস্তাবিত নকশা অনুযায়ী সেতুটির এক পাশে থাকবে 2 লেনের সড়ক, অন্য পাশে রেল লাইন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় লাগবে বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। হার্টে রিং পরানো হচ্ছে সৌরভ গাঙ্গুলির। স্টেন্ট বসানো নিয়ে ফের সিদ্ধান্ত হচ্ছে। মোট 3টি ব্লক ধরা পড়ে সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতির হার্টে। এদিকে করোনা পরীক্ষা করা হলে জানা যায় কোভিড মুক্ত প্রিন্স অফ কলকাতা। বিস্তারিত রিপোর্টে। শনিবারের ঘটনা, বাসায় ব্যায়াম করার সময় বুকে ব্যথা সৌরভ গাঙ্গুলির। অবস্থার অবনতি, ভর্তি হন কলকাতার উডল্যান্ড হাসপাতালে। সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতির অসুস্থতার খবরে চিন্তার ভাঁজ পুরো ভারতে, যা ছড়িয়ে পড়ে ওপার বাংলা থেকে এপার বাংলা, বাকি ক্রিকেট মহলেও। হাসপাতালে গেলে জানা যায় মৃদু হৃদরোগে আক্রান্ত ভারতীয় মহারাজ। নাড়ির গতি 70, রক্তচাপ 130/80। সৌরভকে ইমার্জেন্সিতে ভর্তি করানোর পর তার এনজিওগ্রাম করানো হয়। চিকিৎসকেরা এরপর তার এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন, অর্থাৎ হার্টে রিং পরানো হয় প্রিন্স অফ কলকাতার। ভারতীয় গণমাধ্যমের খবর, সৌরভ গাঙ্গুলির ডান দিকের ধমনীতে প্রায় 90% ব্লক, বাকি দুটোতে প্রায় 70%। ব্লকের সরাতে আরো 2টি স্ট্যান্ড বসানোর ভাবনা চিকিৎসকদের। আপাতত দক্ষিণ কলকাতায় পর্যবেক্ষণে সৌরভ গাঙ্গুলি। করানো হয় করোনা টেস্ট, রিপোর্টে ভাইরাস মুক্ত, ভারতের ইতিহাসে অন্যতম সফল এই অধিনায়ক। আরিফুল ইসলাম, নিউজ 24। এবার পৌর নির্বাচনের খবর। জমে উঠেছে বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ ও সভা সমাবেশের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। নানা সমস্যায় জর্জরিত পৌরসভার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে নাগরিক সুবিধা নিশ্চিত সহ পৌরসভার সার্বিক উন্নয়ন হবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান সাধারণ ভোটাররা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সুবিধা নেই বললেই চলে। জংশন শহর খ্যাত সান্তাহার পৌরসভার প্রধান সড়ক দিনের প্রায় বেশিরভাগ সময় বন্ধ থাকে ট্রেন চলাচলের কারণে। এতে প্রতিনিয়ত যানজটের কবলে পড়েন পৌরবাসী। নির্বাচনের আগে তাদেরকে অনেক পাওয়া যায়, অনেক তারা ইয়ে করে দেয়। নির্বাচন হয়ে গেলে তারা অনেকটা দূরে চলে যায়। এইরকম আমরা একটা প্রার্থী চাই, যে প্রার্থী আসলে আমাদের উন্নয়ন হবে, এলাকার লোকজন যানজট থেকে মুক্তি পাবে। অ্যাম্বুলেন্স পার হতে পারে না এই রেলগেটে, সাধারণ মানুষ চলাচল করতে পারে না, কারণ 40টা ট্রেন চলাচল করা মানে কি দিনের বেলা 24 ঘন্টা 40টা ট্রেন চলাচল করে, অধিকাংশ সবাই রেলগেটটা বন্ধ থাকে। যানজট ছাড়াও ভাঙাচোরা রাস্তাঘাট, জলাবদ্ধতা পৌরবাসীর অন্যতম সমস্যা। 20 শয্যার হাসপাতাল থাকলেও তা চালু হয়নি। আর এই নির্বাচনে সেসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু, বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তোফাজ্জল হোসেন ভুট্টু এবং ইসলাম আন্দোলনের হয়ে মাঠে আছেন হাজী আব্দুল রাজ্জাক। যে কাজগুলো আছে সেই কাজগুলো বাস্তবায়ন করব এবং এই পৌরসভাকে আধুনিক মডেল এবং আধুনিক আলোকিত একটা পৌরসভা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পৌরসভা করতে চাই। সান্তাহার শহরের ভিতরে একটাই রাস্তা গিয়েছে, যেটা সান্তাহার নওগাঁ এবং বগুড়ার কানেক্টিং রাস্তা। এটা বিকল্প রাস্তা আমরা খুঁজছি, কি করে রেলগেটটাকে আর একটা সম্প্রসারণ করা যায়। এছাড়া 9টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে 10 জন এবং সাধারণ ওয়ার্ডে 24 জন কাউন্সিলর প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এবারে প্রথম পৌরসভাটিতে ইভিএম ভোট হবে। 1988 সালে প্রতিষ্ঠিত সান্তাহার পৌরসভায় মোট ভোটার 25,669 জন। টেক্সট রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
দেশীয় ই-কমার্স মার্কেট প্লেস খাজানা.com বিডিএর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল চৌধুরী নওফেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। খাজানা.com.বিডিএর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াকুব আলম অভি জানান, নতুন উদ্যোক্তা সৃষ্টি, ঝামেলামুক্ত অনলাইন শপিং এবং দৈনন্দিন জীবনের ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসে সকল ধরনের পণ্য ও সেবা দেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। পাশাপাশি পণ্যের গুণগত মান সঠিক দামে নিশ্চয়তা প্রদান করতে খাজানা বদ্ধপরিকর। সময় হলো আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, নারায়ণগঞ্জের মোগরাপাড়া ইলেকট্রনিক কারখানায় আগুন লেগেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, কিভাবে আগুন লাগলো, কারণ জানতে পেরেছেন কিনা এবং সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, সর্বশেষ পরিস্থিতি জানবো আপনার কাছ থেকে। আরেকটা ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নারায়ণগঞ্জের মোগরাপাড়া, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এই এলাকার নাম। এখানকার যে একটি ব্যাটারির কারখানা বলা হচ্ছে এটাকে, এখানে আজ সকাল 11টা নাগাদ অর্থাৎ 10:51 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনো কিন্তু সেখানে আগুন জ্বলছে। বিশেষ করে দৃশ্যমান বিষয়গুলো যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে এই ফ্যাক্টরিটির মাঝামাঝি জায়গাতে আগুনের যে কুণ্ডলী সেটি বেশি দেখা যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলী কিন্তু ক্রমেই বহুদূর পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, সেটি একটি বিষয়। এবং খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এবং আশপাশের ফায়ার সার্ভিস থেকে মোট 7টি ইউনিট আগুন অগ্নি নির্বাপনে এখন কাজ করছে এবং আরো কিছু ইউনিট পথে আছে, হয়তো কিছুক্ষণের ভিতরে সেগুলো যুক্ত হবে। এবং আরেকটি বিষয় যদি আমি আপনার সাথে বলি, সেটি হলো যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু ক্রমেই দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত আসলে কিভাবে ঘটেছে, এটি কি আসলে শর্ট সার্কিট থেকে নাকি আসলে কোনো ব্যাটারি বিস্ফোরণ থেকে, এটি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু তারপরেও যেহেতু বুঝতে পারছেন যে এটি একটি ব্যাটারি বা ইলেকট্রনিক কারখানা, সুতরাং এখানে কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। সে কারণেই কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু আরো অগ্নিকাণ্ডের বিষয়টি এবং একই সঙ্গে শুষ্ক মৌসুম সবকিছু মিলে কিন্তু মানে এই অগ্নিকাণ্ডটি বড় আকার মোটামুটি ধারণ করছে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত অগ্নি নির্বাপনের জন্য কাজ চলমান রয়েছে। তো যখন এই অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আসবে তখন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে এবং তাৎক্ষণিকভাবে যেহেতু এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে যায়নি, সেক্ষেত্রে আরো কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে ফায়ার সার্ভিসের ব্রিফিং যখন হবে তখন আসলে এই বিষয়ে তারাও নিশ্চিতভাবে বলতে পারবেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় যদি যোগ করি যে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ইউনিট তারা এখানে কাজ করতে এসে দীর্ঘ সময় ধরে, প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু অগ্নি নির্বাপনে কাজ করে যাচ্ছেন এবং আরো বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। কিন্তু তারপরেও আসলে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে এবং এখানকার যে স্বেচ্ছাসেবক কিছু দল তারাও কিন্তু এখানে অগ্নি নির্বাপনের কাজে যোগ দিয়েছেন এবং আসলে ভেতরে কারা আটকা পড়েছেন বা আটকা পড়েছেন কিনা, আদৌ কেউ আছেন কিনা সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখানকার স্থানীয় যারা আছে তাদের সঙ্গে আমরা যখন কথা বলবো তখন এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। আরেকটা এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় একটি ব্যাটারি কারখানা আগুন লেগেছে সে সম্পর্কে টেলিফোনে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হাসান। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের একটি বাড়ির উপর রোববার বিমান বিধ্বস্তের ঘটনায় 3 জন মারা গেছে। নিহতদের মধ্যে একজন বিমান চালক এবং বাকি 2জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অকল্যান্ড কাউন্টি শরিফের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, যে বাড়ির উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই ভবনের বাসিন্দারা সবাই কাকতালীয়ভাবে বেঁচে গেছেন। প্রত্যেকেই নিরাপদে ভবনটি থেকে বেরিয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনায় শুধুমাত্র ওই ভবনের একটি পরিবারের পোষা বিড়ালের মৃত্যু ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তথ্য পাওয়া গেছে। বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শরিফের কার্যালয়। যুক্তরাজ্যে গেল 2020 সালে খুচরা বাজারে 1,77,000 কর্মী চাকরি হারিয়েছেন। চাকরি হারানোর এই ধারাবাহিকতা হয়তো খুব শীঘ্রই থামছে না বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। চলতি বছর
আরও 2 লাখ কর্মী চাকরি হারাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ব্রিটেনের সবচেয়ে বড় কর্মসংস্থান খাত থেকে এত চাকরি হারানোর ঘটনায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে, আর এতে নারীরাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির সেন্টার ফর রিটেল রিসার্চের পরিসংখ্যানে দেখা গেছে, গেল বছর প্রতি সপ্তাহে চাকরি হারিয়েছেন 3,400 কর্মী। করোনা মহামারীতে চাকরি হারানোর ঘটনার পাশাপাশি 15,700টি দোকান স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ সকাল 10টায় ঢাকায় আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। আইসিসি নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-20 কাপে অংশ নেন সাকিব। টুর্নামেন্টের মাঝপথে তার শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় গেল 15 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান তিনি। তবে বিমানে ওঠার পর শ্বশুরের মৃত্যুর খবর জানতে পারেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে 17 দিন পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। দলের সব খেলোয়াড়রা ফিট থাকায় বেশ ফুরফুরে মেজাজে অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য তার। অন্যদিকে বসুন্ধরা কিংস শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গ্রুপ পর্বে ছিল বসুন্ধরা কিংসের একচেটিয়া আধিপত্য। জয়ের ধারায় থাকা দলটির নকআউট পর্বে প্রতিপক্ষ শেখ জামাল, যাদের বিপক্ষে অতীতের 2 দেখায় 2 জয়ই ছিল কিংসের। ইনজুরিতে থাকা তপু, তারেক, সুশান্ত হয়েছেন ফিট। এছাড়াও ফরওয়ার্ড মতিনও কাটিয়ে উঠেছেন ইনজুরি। পাশাপাশি দলের 4 ফরেনারের সবাই আছেন ভালো ফর্মে। এমন সব ঘটনায় বেশ আত্মবিশ্বাসী অস্কার ব্রুজন। তবে শেখ জামাল কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ ও খেলোয়াড়রা। শেখ জামাল বেশ কঠিন প্রতিপক্ষ, বিশেষ করে এবারের লিগে অন্যতম শক্তিশালী ফরওয়ার্ড লাইন আপ তাদের। আমরা ভালো শেপে আছি, ফুটবলাররা সবাই ফিট। জয়ের দিকেই আমাদের ছেলেদের চোখ থাকবে। তবে ম্যাচটা সহজ হবে না কোনোভাবেই। আমরা এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। শেখ জামাল অবশ্যই স্ট্রং টিম, আর যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, লাস্ট ম্যাচের পর থেকে আমরা শেখ জামালের জন্য আমরা রেডি হচ্ছি। তাদের অ্যাটাকিং সাইডটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাটাকিং সাইড। তো আমরা এটা মাথায় রেখে আমরা সেভাবেই আমরা প্ল্যানিং করছি জেতার জন্য। অন্যদিকে বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শেখ জামাল। শফিকুল ইসলাম মানিকের ডেরায় বড় কোনো তারকা না থাকলেও জাতীয় দলে খেলা বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারে ভরসা রাখছেন কোচ। জোবে, সুলাইমান কিং আর সুলাইমান সিল্লার মতো 3 গাম্বিয়ানে ভরসা টিম ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রদর্শনীর খবর। নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী সময়সীমা বাড়ল 16 জানুয়ারি পর্যন্ত। 22তম এই আসর প্রদর্শিত হচ্ছে 337 জন শিল্পীর 368টি শিল্পীকর্ম। নতুন ভাবনা, বিস্তীর্ণ দৃষ্টিভঙ্গি আর অভিজ্ঞতার সম্ভারের ছাপ রয়েছে শিল্পীদের সৃজন এসব শিল্পকর্মে। শুকর নামির জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় চারুকলার গতি প্রকৃতিও। ফলে চিত্রশিল্পীর ছবি আঁকার বিষয় ও আঙ্গিকেও পাওয়া যায় পরিবর্তনের ছাপ। যুক্ত হয় নতুন ভাবনার খোরাক, উঁকি দেয় নতুনত্বের আহ্বান। সেই আবাহনেই শুরু হয়েছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে এর 22তম আসর। আগের তুলনায় এবার অংশগ্রহণটা অনেক বেশি, এবং নারী শিল্পীদের অংশগ্রহণ অন্যান্য সকল যে প্রদর্শনী হয়েছে তার চাইতে অনেক গুণ বেশি। 337 জন শিল্পীর 368টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এবারের আসরে। রয়েছে চারুশিল্পের সকল মাধ্যম, যুক্ত হয়েছে বিষয়ভিত্তিক বিশেষ কিউরেটেড প্রদর্শনী। 12টি বিশ্ববিদ্যালয়, অনুষদ বা আর্ট কলেজ যারা আছে সেখান থেকে আমরা কিউরেটেড একটা কাজ করেছি একটা গ্যালারিতে আলাদা করে। সেইটা আসলে দর্শকদের কাছে কিন্তু নানানভাবে নন্দিত হচ্ছে। প্রযুক্তির কল্যাণে তরুণ শিল্পীদের কাছে এখন সারা বিশ্ব উন্মুক্ত। ফলে তাদের অবলোকনের পরিধিও বিস্তৃত। অভিজ্ঞতা অর্জনের সেই ছাপ পাওয়া যায় শিল্পীদের সৃজিত এসব শিল্পকর্মে।
সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।